বার কাউন্সিল পরীক্ষায় 5 দিনে পাশ করার উপায় কি? কিভাবে পড়লে 5 দিনে নিশ্চিত পাশ করা যাবে? দেখেন, এই 5 দিনে পাশ করা যাবে, পাশ করার উপায় কি? 24 ঘন্টায় পাশ করুন, নিশ্চিত পাশ করুন, বিফলে মূল্য ফেরত, আগে পরে টাকা দিবেন। হ্যাঁ, পাশ করলে টাকা বা প্রশ্ন আগে পরে টাকা, এই ধরনের যারা আছেন বাবা, আমি তাদের জন্য প্রথমেই বলি যে টাকা পয়সা যে দিবেন কোনো সমস্যা নাই, আপনি টাকাটা ব্যাক পাবেন, কিন্তু আপনি যে ফেল করলেন এই ফেলের জায়গাটা ব্যাক পাবেন কিনা। আপনি যে টাকা ফেরত পাবেন এই নিশ্চয়তায় টাকা দিচ্ছেন, কিন্তু আপনি ফেল করলে জীবনটা ঠিক হবে কিনা এটা কি আপনি বুঝতে পারতেছেন আমার কথা? যে আপনার নিশ্চয়তা আছে কিনা যে পাশ কয় স্যারে টাকা ব্যাক দেবে, সমস্যা কি, টাকাটা দিয়ে দেখি। তার মানে আপনি আপনার জায়গায় আস্থার জায়গাটা, আপনি যে পরীক্ষার পরিবেশ, যে মুড, যে মননশীলতা, যে আপনার ভিতরে পবিত্রতা, সব কিছু নষ্ট করে পরীক্ষার হলে চলে গেলেন। পরীক্ষার হলে যাওয়ার পর আপনি করলেন কি? আপনার জন্য একটা ডিভাইস পাঠাইছে বা আপনার মোবাইলে একটা SMS দেবে, আপনি বসে রয়েছেন। আপনার মোবাইলে একটা SMS আসছে, সেই 30 মিনিট পর আপনি বসে রয়েছেন, 35 মিনিটেও দেয় না, কইছে 15 মিনিটে দেবে, আপনিও দিয়েছেন তাকে লাখখানেক টাকা একটা SMS পাওয়ার জন্য। এখন করলো কি সেই ভদ্রলোক 35 মিনিট 40 মিনিট পরে 45 মিনিট পরে আপনাকে একটা SMS পাঠাইছে। আপনিও জানুমাল, নাইলে তো আর 1 লাখ দিয়ে ওইখানে যান নাই, আপনি ওই মোবাইল দেখে ওই SMS বৃত্ত ভরাট করে আসছেন। এবং মজার বিষয়, এরকম গতবার 145 জনের মতো ফেল করছে, এবং এক স্যার এই কাজটা করছিল যে তিনি 100 প্রশ্নের মধ্যে 40টাও সঠিক উত্তর করতে পারেন নাই। SMS ঠিকই তিনি পৌঁছাইতে পারছেন, কিন্তু উত্তরটা তার 40%ও সঠিক হয় না। গণহারে ওই স্টুডেন্টগুলা ফেল করছে, এবং ওই স্যাররা কিন্তু ফার্মগেটে স্যারের ক্যাম্পাস, স্যাররা কিন্তু ধরার জন্য অনেক লোক গেছে, স্যারের অনেক সুনাম ছিল, সুনাম ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এই কাজগুলো আমার মনে হয় করা কোন দরকার নাই। যে এই যে পরীক্ষার হলে যাবেন, একটা ডিভাইস দিবে বা আপনার মোবাইলের মধ্যে SMS পাঠাবে, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, না হইলে তো আর এত কথা আওয়াজে আসে না। তো এইটা আপনি নির্ভর, মানে একজনের প্রতি নির্ভর হতে পারবেন, এইটা সে আপনার নিজের প্রতিই হবেন, আর কারো প্রতি কিন্তু পরীক্ষার হলে নির্ভরশীলতার দরকার নাই। আপনাকে এখন সবচাইতে স্বনির্ভর হইতে হবে। আমাকেও না, আমি কেন, আপনার বাবাকেও না। আপনার বাবা তো আর আইনত ভালো বোঝেন, আপনার মাকেও পাত্তা দিয়েন না, এখন ঘরের কাউকে পাত্তা দিয়েন না, সব নিজেকে পাত্তা দেন। আমার মনে হয় যে নিজেকে যদি 5টা দিন পাত্তা দিতে পারেন, নিজেকে 12 ঘন্টা পড়েন, 12 ঘন্টা ঘুমান, অর্থাৎ ঘর থেকেও বের হয়েন না, এই 12 ঘন্টা পড়েন, 12 ঘন্টা ঘুমান নীতিতে থাকেন, আপনি পাস করে যাবেন। কিন্তু এখন এই যে 24 ঘন্টায় পাস করুন, স্যারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ। আজকে থেকে কিন্তু আমরা বন্ধ দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু আর কোনো ক্লাস নাই। অর্থাৎ পরীক্ষার আগে 7 দিনে পড়ায় পাস করানোর চাইতে আমার মনে হয় ডিসেম্বরে পাস করানো ভালো। যারা খারাপ করবেন ডিসেম্বরের মানসিকতা নিয়ে থাকবেন। আমার মনে হয় যে আমরা 26 তারিখ থেকে আবার ক্লাস শুরু করব। তাহলে 10 দিনের জন্য এই একটা লোকের মানসিকতা নিয়ে খেলার কোনো দরকার নেই। মানে আমার উপরে আত্মনির্ভরশীল বানায়া আমি তার আত্মনির্ভরশীলতাটা কায়রা নিচ্ছি, এটা একটা পাপ না বলেন যারা এগুলা করতেছে? আপনি পরীক্ষার হলে পাঠাইতেছে বলে নিশ্চিত পাস, এই কয়টা প্রশ্ন পর আদৌ কি প্রশ্ন তার বাবা বানাচ্ছে না চাচা শ্বশুর বানায়? যে সে কয়টা প্রশ্ন দিয়ে দিচ্ছে আর নিশ্চিত বলতেছে এইটা আসবে, এইটা তুমি পড়ো, এরকম কিন্তু কোনো কিছু হচ্ছে না। তাই নিশ্চিতভাবে যদি পাস করতে হয় এই 5 দিনে, আপনাদের সাথে মিনিমাম 5 থেকে 7,000 লোক পাস করবে, এই 5 দিন তারাও পড়বে না? তাহলে 5 দিনে পাস করুন, কথায় কি কোনো ভুল আছে? আবার যে ছেলেটা 5 দিন পড়তে গেছে আপনার কাছে, সে যে আগে কোনো বিদ্যা বুদ্ধি নিয়ে আসে নাই, এইটাও তো না। তার মানে যে আদতে 5 দিনে পাস করে সে মিনিমাম 2 থেকে 3 বছরের তার একটা প্রিপারেশন আছে, কিন্তু সে বিনয়ের সাথে বলতেছে আমি কিছুই করি নাই। কারণ পরীক্ষার আগে মাথা থাকে ফাঁকা, মাথা থাকে দুর্বল, যেই মাথায় একটু সান্ত্বনার হাত বুলায় দিতে যায় তার কাছেই মাথা পেতে দিতে ইচ্ছা করে। কিন্তু আপনার কল্লা কাটার জন্য, অর্থাৎ কল্যাণে অনেকেই কিন্তু কাজ করে যাচ্ছে, তাই না? আপনার কি কল্যাণে কয় 1500 টাকা দাও, আমি 100% পাস, কয় তাহলে আমি আর একটু সরেস, তাহলে 3000 টাকা নিই, ওনার চাইতে বেশি নিই, একটু সিকিউরিটি বেশি মেয়া বোঝো না, তাহলে পাস, 100% পাস। কয়দিন আসলে? পরীক্ষার পরের দিন তো মোবাইলও থাকে না, লাইভে এই যে এখন হুতাই লাইভে আসে, এই বডি বিল্ডিং করে লাইভে আসে। হ্যাঁ, আপনার এই করে পরীক্ষার দিন থেকে 3-4 দিন কই থাকেন, আইসা কর না কেন যে আমার স্টুডেন্ট এই হয়েছে সেই হয়েছে, এত স্টুডেন্ট দেখান, 10 জন 20 জন স্টুডেন্ট নিয়ে আসেন না, একটা ফুল ব্যাচ আপনার ফেল করতেছে, আপনি কইতেছেন মেয়ে আমি 380 জনে 370 জন পাস করাই ফেলছি। এগুলো কোনো কথা?
আর এখন এই অসুস্থ মস্তিষ্ক এগুলো আবার বিশ্বাস করতে ইচ্ছে করে। দেখছো মিয়া, হাতে 380 জনে 370 জন পাশ করায়, আর এতে কয় 32 জন, আমি 29 জন পাশ করায় লাইছি। যাদের যাদের এই ভিডিওগুলো দেখা যায়, কারা কারা অ্যাডভোকেট হইতেছেন বোঝা যাবে ভাইয়া। আমি গতবারে যাদের একটু হরণ তরণ জাতি হয়, প্রতি বছরই থাকে কিছু, প্রতি বছরই থাকে হরণ তরণ, খালি ডালে ডালে লাফায়, আবার একবার ফেল করে ঠিক হয়ে যায়, আবার নতুন কিছু আসে। এই যে অমুক স্যার ভালো, অমুকের স্যার ক্লাস করে, নিজের কোনো খবর নাই, আরেকজনের ভালো খবর কয়। সেই পাশ করে নাই, সে বলতেছে যে অমুক স্যার ভালো, এবং ফেল করার পর আবার কয় অমুক স্যারের ভালো না, আমি অমুক স্যারের ফাপড়ে পড়ে গেছি, জানেন স্যার আমার এসে একটা ফাপড়ে ফেলাই দিছি। কি যে করছে আপনারা কেন বুঝতে পারতেছেন না? এই জায়গাটা 7 দিনে অন্তত আপনি শুরু করলে এখানে পাস হবে না। পড়াটা তো শুরু করতেছেন আপনি 1 সপ্তাহ না, পড়াটা তো আপনি 1 বছর ধরে পড়তেছেন। এখানে যারা আমার লাইভগুলো দেখতেছেন, প্রায় 1 বছর ধরে পড়তেছেন না? তাহলে 1 বছর ধরে পড়তেছেন, তাহলে কেন আবার আপনাকে ঘটা করে 7 দিনে পাস করতে হবে, 5 দিনে পাস করতে হবে, 24 ঘন্টায় পাস করতে হবে? আপনার একটা সিচুয়েশন ছিল না, মানসিকতা ছিল না পাস করার? তাহলে এখন করতে হবে কি? আমাদেরকে করতে হবে যে আপাতত আপনি 12 ঘন্টা ঘুমান, 12 ঘন্টা পড়েন, আর খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নশীল হন। এখন বিশেষ করে আমি বলতেছি যে ভিটামিন সি খান। এখন মালটা নিয়ে যেতে বলছি 2-3 কেজি এই কয়দিনের জন্য, তাই না? কেন বলেছি? যে পানির স্বল্পতার কারণে জ্বর হয়। আপনি যদি মালটা খান, সেক্ষেত্রে অন্তত পানি স্বল্পতা থাকবে না, 80% পানি আছে ওখানে, ভিটামিন সি আছে। এই কারণে আপনি এই কয়দিন অন্তত জ্বর থেকে রেহাই পাইতে পারবেন আপনি যদি শরীরে মালটা খান। তারপর চিট্টা আঙ্গুর খান, ঘুম ভালো হবে। যাদের ঘুমের সমস্যা আছে আঙ্গুর খান। তারপরে ডালিম খাইতে বলছি, ডালিম খান। তারপর হচ্ছে আমিষ মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে আপনার এই যে খাসির মাংস, তারপর আরও যে সকল মাংস আছে আমি সবই অ্যাভয়েড করতে বলি। তারপরও যারা মাংসাশী আছেন তাদেরকে বলছি কবুতরের মাংস, ছোট ছোট কবুতর আছে না, এই কবুতর হচ্ছে আবার ওই যেটা পাইবেন রাস্তা দিয়ে চড়ই ধরতে যায় না, কবুতর সারে কইছে পাখি খাইতে, তাহলে একটা বাস পাখি ধরে লই আসি রোস্ট। আপনি শুনতে পাচ্ছেন কেন একটু জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন? যা রবিন ভাই, ভালো হয়ে যান, নিজে ভালো হন, অপরকে ভালো করেন। এই প্রতিবারই আপনারা এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে ওরা প্রতারক ঠিক আছে কি করে? ওরা প্রতারক। আবার আপনি যান কেন ওদের কাছে? 7 দিনে পাস করুন, 1 সপ্তাহে পাস করুন, 1 মাসে পাস করুন, এগুলা কিছু না। আপনি অসুস্থ বলে আমরা এখানে করে খাই। আপনি যদি কম জানতেন তাহলে তারা বেশি জানতেন, তাহলে তারা আমাদের মতো মানুষের এখানে জায়গা হইতো না। আরে ভাই, গতবার যে ছেলেটা হতাশাগ্রস্ত, সেও পাশ করার পরে আপনাকে আশার বাণী শোনায়, আপনি তার পিছনে দৌড়াইতেছেন। কিন্তু যে পাশ করে সেও আপনার মতো অসুস্থ ছিল, সেও এরকম পরীক্ষার আগে আগে অসুস্থ হয়ে কাইত হয়ে পড়ছে, জ্বর, কয় স্যার আমার হচ্ছে, যে এখন বড় বড় কথা বলতেছে 100% পাশের, সেও কয় স্যার আমি বল পাই না, আমার একটু ভিটামিন সি খাওয়ান, আমার 160 জ্বর। ম্যাক্সিমামই তো আমার স্টুডেন্ট যারা পড়াচ্ছে, ওরাও 160 জ্বর নিয়ে অজরে কাঁদতেছে পরীক্ষার আগের রাত্রে, স্যার আমাকে দিয়ে কি হবে স্যার? সেও এখন একাডেমি খুইলা কইতেছে 7 দিনে পাস করুন, 100% পাস করুন, এই করুন সেই করুন। আমি বুঝাইতে পারতেছি, তার মানে সেও রুগী ছিল, আবার আপনাকে এখন রুগী ভাইবা ব্যবসা করে নিচ্ছে। ওই ব্যবসাটা তো তাদের সাথে আমি করি নাই, শিখলো কই? এই মুহূর্তে নিজেকে ছাড়া অন্য কাউকে সময় দেওয়া যাবে না। আজকে থেকে আমাদের ছুটি, নিজেকে ছাড়া অন্য কাউকে সময় দেওয়া যাবে না। অর্থাৎ কারো ভিডিও দেখা যাবে না। যদি বলে দেয়া পরে টাকা দিও মেয়ে, এখনই প্রশ্নটা নাও, আল্লাহর কসম লাগে এই জিনিসে মাথা ঘামায়েন না। আল্লাহর কসম লাগে এই জিনিসে মাথা ঘামায়েন না। অর্থাৎ এই পরীক্ষাটা খুব স্বচ্ছ পরীক্ষা। এইখানে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আউট হয় নাই। যারা আন্দাজে বলতেছে আমার প্রশ্ন আসবে, যুদ্ধে কেনা জয়ী হওয়ার জন্য নামে, যে বলতেছে যে আমার বই থেকে আসবে, সে তো অবশ্যই সঠিক বলতেছে। আমিও সঠিক বলি, বাংলাদেশের সকল বই থেকে আসবে। এক স্যারে পরীক্ষার পর, গত পরীক্ষায় 23 সালে মনে আছে, 100% পাস দিয়ে 5 লাখ টাকার প্রশ্ন আপনারা আনছিলেন। আমি বলছিলাম যে একটা প্রশ্ন কমন পড়বে না, এই প্রশ্ন এগুলো আসার মতো না। কারণ কি? একটা মানসম্মত প্রশ্ন, একটা মানসম্মত প্রশ্ন হইতে গেলে অবশ্যই তো জজের মাথা হইতে হবে, আমাদের মতো ব্যর্থ মাথা দিয়ে তো হইতে পারে না। এবং এইখানে আপনার খুবই স্বচ্ছ পরীক্ষা হচ্ছে। পরীক্ষার আগে আগে প্রশ্নটা বানানো হয়। এখন এই প্রশ্ন নিয়ে দেখে আবার একজনে তারজমা তাফসির করছে যে এবারে পরীক্ষা কমিটি চেঞ্জ হয়েছে। আরে তোরে তো চুলবো আমি, এবারে পরীক্ষা কমিটি চেঞ্জ হয়েছে, তাই আপনারা মনে করতে পারেন প্রশ্ন হার্ড হবে, আবার প্রশ্ন সহজও হতে পারে, আবার প্রশ্ন আকাশ থেকেও আসতে পারে, আবার প্রশ্ন আসতে পারে মঙ্গল গ্রহ থেকে। আপনার ছাগল প্রশ্ন মনে হয় শ্বশুরে বানায় আর বাপে বানায়।
যা হয় নাই সেইটা নিয়ে আসলে এত কথা কিসের? যেটা পরীক্ষার আগে হবে এবং পরীক্ষা তো দিতেই হবে। মনে হইতেছে যে ও বানায়, ও মনে হয় অ্যাটর্নি জেনারেলের খুব কাছের লোক, ও মনে হয় প্রশ্নকর্তার সাথে নিয়মিত চাটা টানে, ও যেভাবে কথাবার্তা বলে তাতে মনে হয় যে ধৈর্য চড়াই ওরে। আমি সাইকোলজি নিয়ে খেলে বলে আমি তো পড়াইতে চাই না, আমি তো পড়াতে আসিনি, আপনার জন্য উপকার করতে। আর তোর কাছে টাকা দিয়ে পড়বে কে রে পাগল? তুই তো কয়েকবার চেষ্টা করছিস পড়াইতে, তোর কাছে তো কেউ টাকা দেয় না। ফাজলামি এখানে আসছে। স্যার উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনাকে খারাপ লাগে। ধন্যবাদ। ডগস্টিক হট ওয়াটার এইভাবে না বললে তো বুঝবেন না আপনারা। তাইলে এইগুলা বাদ। ওকে, প্রশ্নের চিন্তা করার দরকার নাই। প্রশ্ন অবশ্যই আপনারা পাবেন, প্রশ্ন অবশ্যই নিশ্চিতভাবে পাবেন পরীক্ষার হলে। এর আগে কোনোভাবেই প্রশ্ন পাওয়া সম্ভব না, এর আগে কোনোভাবেই প্রশ্ন পাওয়া সম্ভব না, এর আগে কোনোভাবেই প্রশ্ন পাওয়া সম্ভব না। ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যারা পরীক্ষার হলে যাইতেছেন, খুব স্বচ্ছ পরীক্ষা, আপনার কালে ইলেকট্রনিক ডিভাইস আছে, দেখেও তারা না দেখার ভান করবে। কারণ এখানে হয় কি জানেন, এখানে সাইলেন্ট এক্সপেল হয়। অর্থাৎ আপনি হ্যার লগে গল্প করতেছেন, হ্যার বুকের উপরে ওইটা পালানো, যদি সে কিচ্ছু বলবে না। ভদ্রলোকের পরীক্ষা হচ্ছে, কি হবে বলেন? সাইলেন্ট এক্সপেল হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার রেজাল্ট নাই, 60-70 জন কিন্তু এরকম করে ঝরা পড়তেছে। তাই পরীক্ষায় কি প্রশ্ন হবে না ভেবে আমার মনে হয় প্রিভিয়াস প্রশ্নগুলো এই 5 দিন একটু পড়া দরকার। প্রিভিয়াস প্রশ্ন এই 5 দিন পড়লে মিনিমাম 30টা প্রশ্ন আপনি হুবহু রিপিট পাবেন। 17তম জুডিশিয়াল প্রশ্ন থেকে আপনি প্রশ্ন রিপিট পাবেন, 16তম জুডিশিয়াল এমসিকিউ থেকে আপনি প্রশ্ন রিপিট পাবেন, 15তম জুডিশিয়াল এমসিকিউ থেকে আপনি প্রশ্ন রিপিট পাবেন, তারপর 14তম জুডিশিয়াল এমসিকিউ থেকে আপনি রিপিট পাবেন। তাহলে এরকম 17 থেকে এরকম 3য় পর্যন্ত ঢালাওভাবে আপনাদেরকে পড়ানো হয়েছে, তাই না বলেন? একটা মজার কথা বলি, আপনি যদি সত্যি সত্যি পড়া থাকেন সেক্ষেত্রে ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধির প্রশ্ন 60টা 30টাই রিপিট হয়। কি বলছি বলেন? আমি ভুল বলতেছি কিনা সারবে নাই আপনাদের? এখনো তো বোঝা উচিত আমার কথা, এখনো আপনাদের আমার কথা বোঝা উচিত। তাইলে আমরা ধরে নিচ্ছি 17, 16, 15, 14 থেকে আমরা মিনিমাম 10 থেকে 12টা প্রশ্ন রিপিট পেয়ে যাব। 23, 22, 20, 17, 15, 13 বার কাউন্সিলের প্রশ্ন থেকে আরো 20টা প্রশ্ন আমরা রিপিট পাবো। তাইলে আনসিন প্রশ্ন, মৌলিক প্রশ্ন কিন্তু প্রায় 60টার মতো থাকবে। কয়টা? 60টা। এবং আবার এই যারা যারা বলতেছে 100% আইবই মিয়া, আমাগোটা কোনোটা আইব না ভাই, আমরা ওর মতো পড়ি না। আমরা যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য অন্তত একটা ন্যূনতম মার্কস আমরা চাচ্ছি, তাই না? তাহলে এখন এই সিস্টেমেটিক্যালি আপনাকে এই কয়টা দিন আল্লাহর কসম লাগে ঘর থেকে বাইরে আন না। অনেক গরম বাইরে, অস্থির লাগে না বলেন? আমার মনে হয় চৈত্র এখনো যায় না এরকম লাগে, মানে চৈত্র শেষ লাগে এরকম লাগে, তাই না? বাইর হয়েন না 6টা দিন। তাহলে এই কয়দিন পড়বেন কি? এই কয়দিন পড়বেন হচ্ছে, দেখবেন কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে, সেই গুরুত্বপূর্ণ ধারা থেকে প্রশ্ন না করলে একটা মানসম্মত প্রশ্ন হইতে পারে না। যেমন তামাদিয়াইন দিয়েই বলি, তামাদিয়াইনের 3, 5, 6, 8, 12, 18, 19, 20, তারপর হচ্ছে 23, 24, তারপর 26, 27, 28, 29 থেকে প্রশ্ন না করলে একটা মানসম্মত প্রশ্ন তামাদিয়াইনে হইতে পারে না। তাহলে এখন এইগুলোর উপরে জোর দেন। অর্থাৎ এখান থেকে তো প্রশ্ন হবে শিওর, জানেন। বাকি যেগুলো বলছি ওইগুলো থেকে শিওর প্রশ্ন নাও হইতে পারে, হইতেও পারে। কিন্তু ওই হইতে পারে না হইতে পারে সময় তো এখন আর আমাদের নাই। আমাদের এইগুলাই এখন কি করতে হবে? নিখুঁত করতে হবে, তাই না? এরপর দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5, 6, 7, 8, 9, 10 থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে যাবে, তাই না? 12, 21, 22 থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে যাবে। তারপরে 31, 35, 39, 42, 44, 52, 53, 54, 55, 56, 57 থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে যাবে। যা বলি নাই এখন, ধরেন ওইখান থেকেও প্রশ্ন হবে, কিন্তু ম্যাক্সিমাম বলতেছি, মিনিমামটা আমার এখন আর কাউন্টিংয়ে নাই, কারণ আপনাদের সময় নেই, 5 দিনে আমাদেরকে পাস করতে হবে। অনেক ধন্যবাদ।
লাইভটা শেয়ার করে দেন। আসলে লাইভ শেয়ার না করলে এই আপনার পাই না, কি বলে, ভিউ না হইলে মনোযোগ থাকে না। যেমন আমরা কিন্তু অনেক কথা বলে ফেলছি আজকে, তাই না? আমরা প্রায় সকাল থেকে ক্লাস করতেছি, আপনারা এটা মিস করছেন, কারণ আমরা ভিউ পাই না, আমাদের মোটেই ভাল লাগে না। তাহলে আমাদের সাক্ষ্য আইন ভোগাবে, তামাদি আইন ভোগাবে। তাহলে তামাদি আইনে ছোট একটা টিপস বলছি আপনাদেরকে, বলছি না? বলেন, টিপসটা হলো এরকম, বলে দেয় এদেরকে। আর তো পয়সা, আমাকে কোনো পয়সা দিতে হবে না এর জন্য, আপনারা ওই অন্য অন্য জায়গায় দেন, ওরা ক্ষুধার্ত ভাই, আমিও ক্ষুধার্ত, কিন্তু এত নিডি না। হ্যাঁ, ওয়াইদুল্লাহ ভাই ভালো করবেন ইনশাল্লাহ, বিলিভ করি আমি, আপনি ভালো করবেন। লিগামটা শেষ করে ফেলেন, প্রিভিয়াস কোর্সটা শেষ করেন, আপনি এমনি গর্জিয়াস আছেন, আমিও আপনাকে ভালোবাসি। ভাই কোথায় আছি বলেন তো? তামাদি আইন। তামাদি আইনের আইন পাঠ দেখবেন লিখিত, এই 3 ধারার কিছু প্রশ্ন আলাদা করে দিছে, 5 ধারার কিছু প্রশ্ন ওরা লিখিত আলাদা করে দিছে, 6 ধারার কিছু প্রশ্ন লিখিত কি করছে, আলাদা করে দিছে। এখন আপনি বলেন আমি এমসিকিউ ক্যান্ডিডেট, আমাকে আবার লিখিত পড়তে বলে। এই লিখিত 23 সালে লিখিত প্রশ্ন 16তম জুডিশিয়ারি, 15তম জুডিশিয়ারির লিখিত প্রশ্ন দিয়ে এমসিকিউতে 4টা প্রশ্ন ছিল। বোঝেন নাই আমার কথা? হ্যাঁ, এই 4টা দায়কে। তাহলে আমার হবে কি, ওই টপিক্সের উপরে ওই প্রশ্নটা পড়ে যাব, পাশের উত্তরটা লিখে যাব এক কথায়। এই যে রিটেনের যে প্রশ্নটা পড়ে যাব, পাশে উত্তর লিখে যাব এক কথায়। তাহলে তামাদি আইনের যদি 3 ধারার ঝামেলা কেটে যাবে, যে উদাহরণের ঝামেলাগুলো আপনাদের মাথার মধ্যে আছে, 5 ধারার উদাহরণের ঝামেলাগুলো কি হবে, কেটে যাবে। 6 ধারা কেটে যাবে, 12 ধারা কেটে যাবে। এরপর 18 বলছি, 23 বলছি, 18, 23, 26, 28। আমার কথা কি বোঝা যায় না? তাহলে এইগুলো একটু রিটেন আকারে, যে 1 পৃষ্ঠাই প্রশ্ন, শুধু আপনি পাশে উত্তরটা এক কথায় প্রকাশ করতে পারেন কিনা দেখবেন। আমি বুঝাইতে পারতেছি, দেখবেন তামাদি আইনের যত জটিলতা আছে এই টিপসটা ফলো করলে আপনার কেটে যাবে। আর আজকের ভিডিও ধরে ধরে কিন্তু মানবেন এই 5 দিন যা বলছি, কি করবেন, হ্যাঁ, ভিডিও দেখে ধরে ধরে এই 5 দিন, যেহেতু ছুটি দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে, কারণ আমি বিশ্বাস করি না যে আমাকে আর প্রয়োজন আছে আপনাদের। আমি ওই ধরনের টিচারই না যে আমার দ্বারা 100% পাস করে আসবেন আপনারা, এটা আমি বিশ্বাস করি। পাস যাবেন হলে আপনি 100% পাস করবেন। আমি এই পাশের সুফল নিতে পারি, কিন্তু আমি আপনাকে 100% পাস করাইতে পারি না। কারণ হলে যাইতে যাইতেও তো দুর্ঘটনা ঘটতে পারে, হলের মধ্যেও দুর্ঘটনা ঘটতে পারে, হলের বাইরেও দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তার আগের দিন মইরাও যেতে পারেন। হেল হয়েছে 100% পাসের গ্যারান্টি, কি সারটা হয়েছে। যারা 100% পাস দিয়ে পড়ার না, সেই স্যারদের লাল সালাম দিলাম, সেলুট। দেখেন, সাক্ষ্য আইনও সেম একটা কারিশমা আছে। এবারে ফৌজদারি কার্যবিধিতে যাদের প্রবলেম ছিল, তারা কিন্তু ফৌজদারি কার্যবিধিতেই খারাপ করছে। এবং ফৌজদারি কার্যবিধি গতবারে যাদের শুরুতে পড়ছে ম্যাক্সিমাম ফেল। ফৌজদারি কার্যবিধি যাদের শুরুতে পড়ছে, দেওয়ানি কার্যবিধি যাদের শুরুতে পড়ছে ম্যাক্সিমাম ফেল। তাহলে আমাদের করতে হবে কি বলতে পারেন? আমাদেরকে করতে হবে যে ফৌজদারি কার্যবিধির কিছু জায়গা আমাদেরকে নিপাট ভদ্রলোকের মতো পড়ে ফেলতে হবে। যেমন ফৌজদারি কার্যবিধির দেখেন, আমি যদি বলি একদম শুরুতেই বলি, 6 ধারা থেকে প্রশ্ন হচ্ছে, আদালতের শ্রেণী বিভাগ থেকে একটা প্রশ্ন হচ্ছে। তাহলে 6 থেকে 25 পর্যন্ত, 6, 7, 9, 10, 11, 12, 13, হ্যাঁ 11, 12, 18, 22, 25 পর্যন্ত দেখবেন যে এক স্লটে প্রশ্ন হয়ে গেছে, একটা স্লটে প্রশ্ন হয়ে গেছে। তারপরে 31, 32, 31, 32-এর সাথে আমার দেখবেন একটা চার্ট করা আছে মিলানো, 407, 408, 410-এর একটা চার্ট করা আছে 31, 32-এর সাথে। ফৌজদারি কার্যবিধির ওই চার্ট থেকে 2টা প্রশ্ন হয়ে যাবে। তার মানে আপিল এবং দণ্ডকে আমরা একসাথে করে ফেলেছি। ওই চার্ট থেকে যদি 4টা প্রশ্ন হয়, 2017 সালে 4টা প্রশ্ন আসছে, আমি অবাক হব না। একটা চার্ট থেকে কয়টা প্রশ্ন আসছে? 4টা। অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে শীটের মধ্যে যে চার্টগুলো দেওয়া আছে, ওই চার্টগুলো পড়লেও আপনি পাস করে যাবেন, অর্থাৎ কাভার হবে। তাহলে ফৌজদারিতে আমি ধরে নিচ্ছি আপনার এরপরে 46 ধারা গুরুত্বপূর্ণ। 46 ধারায় কি আছে বলেন? গ্রেপ্তার আছে।
গ্রেপ্তারের পদ্ধতি আছে, কয়েকবার পরীক্ষায় এই প্রশ্নটা আসছে 46 ধারাতে। এরপর 46, 47, 51, 52 দিয়ে প্রশ্ন হয়েছে না? 51তে কি আছে? তল্লাশি। 52তে নারী দেহ তল্লাশি, পরিদেহ নারী দেহ, তাই না? এরকম আছে। আচ্ছা, তারপর 54 থেকে প্রশ্ন হয়েছে না? 56, 57 থেকে প্রশ্ন হচ্ছে না? তাহলে 58, 59, 60, 61, এইভাবে 68তে আছে সমন, তারপর 75-এ আছে পরোয়ানা। এইভাবে আস্তে আস্তে করে আমি যেভাবে সিকোয়েন্স বজায় রেখে গেছি 100 পর্যন্ত যাওয়া যায়। এবং শিওর থাকেন 96, 97, 98 এই তল্লাশি পরোয়ানা থেকে একটা প্রশ্ন পাইতে পারেন। হ্যাঁ, তাহলে শান্তিরক্ষা সদরচনা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কর্মকাণ্ড দিয়ে যদি প্রশ্ন হয় 144, 145 খুবই গুরুত্বপূর্ণ। 127 থেকে 129 পর্যন্ত গুরুত্বপূর্ণ দণ্ডবিধি। তাহলে ফৌজদারিও গুরুত্বপূর্ণ 127 থেকে 129, তাই না? তাহলে ফৌজদারিতে এগুলা থেকে ধরেন প্রশ্ন হইলই না, এগুলা থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই কি বেশি। তাহলে কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে একটু বলি। আপনি শিওর থাকেন 154, 155, 156, 157, 159, 172, 173, 174, 175, 176 থেকে একাধিক প্রশ্ন আসবে, একাধিক প্রশ্ন আসবে, একাধিক প্রশ্ন আসবে, একাধিক প্রশ্ন আসবে, একাধিক প্রশ্ন আসবে। 5 থেকে 6টা প্রশ্নও পাইতে পারেন। এখান থেকে 4-5টা প্রশ্ন গতবারও ছিল কিনা একটু দেখেন, তার আগের বার ছিল কিনা একটু দেখেন। আমি কি বুঝাইতে পারতেছি? তাইলে এরপরে যে প্রশ্ন যদি চান, ফৌজদারিতে যাদের দুর্বলতা আছে এগুলা কিন্তু শেষ করে ফেলবেন। এরপরে দেখেন, আমার কাছে মনে হয় যে ফৌজদারিতে 190, 200, 201, 203, 205 থেকে নিশ্চিত প্রশ্ন হয়ে যাবে, নিশ্চিত প্রশ্ন হয়ে যাবে। তাহলে এই ধারাগুলো তো শেষ ইনশাল্লাহ, তাই না? অর্থাৎ পুলিশের ফাংশনটা শেষ করে ফেলছি আমি এই ধারাগুলো করে। এখন আপনি দণ্ড আপিল আমাদের শেষ করে ফেলছি, জামিন, খালাস, অব্যাহতি একসাথে পড়াইছি আপনাদের, চার্জ, ডিসচার্জ একসাথে পড়াইছি, তাই না? তাহলে এইগুলার উপরে একটু গুরুত্ব দিবেন। জামিন, তারপর হচ্ছে খালাস, অব্যাহতি, চার্জ, ডিসচার্জ গেল। এর বিরুদ্ধে প্রতিকার, এর বিরুদ্ধে প্রতিকার কি, এইটার উপরে একটু গুরুত্ব দিবেন। তাহলে জামিনের বিরুদ্ধে প্রতিকার কি? জামিন বাতিল চাইবেন। তাহলে অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি? ডিসচার্জের বিরুদ্ধে রিভিশন। খালাসের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল, তাই না? আচ্ছা বলেন, চার্জের বিরুদ্ধে করণীয় কি? আপিল। খুবই ভালো, রিল্যাক্স। তাহলে দেখেন, এখান থেকে আমার মনে হচ্ছে যে 496, 498, 499, 500, 511, 512, 517 থেকে নিশ্চিত প্রশ্ন হবে ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি। তাইলে আমার জামিন চলে গেল, আপিল চলে গেল, আমার পুলিশের তদন্ত চলে গেল, তারপর হচ্ছে আমার পরোয়ানা চলে গেল, গ্রেপ্তারি পরোয়ানা চলে গেল, বিনা পরোয়ানা চলে গেল। তাহলে আছে কি ফৌজদারি? তার বলেন তো, আছে কিছু আর? তাহলে আপনি যদি এই ধারাগুলাকে নিপাট ভদ্রলোকের মতো একটু পড়া ফেলেন, সেই ক্ষেত্রে আছে একটি ফৌজদারি মামলার দায়ের, আর একটি ফৌজদারি মামলা দায়েরের পদ্ধতি, আর একটি ফৌজদারি মামলার বিচারের পদ্ধতি। এই দুইটা টপিক থেকে নিশ্চিত একাধিক প্রশ্ন হয়ে যাবে। একটি ফৌজদারি মামলা দায়েরের পদ্ধতি 154 থেকে 176 পর্যন্ত শেষ হয়েছে, আর একটি ফৌজদারি মামলার বিচারের পদ্ধতি শুরু হয়েছে 241 ক থেকে 250 পর্যন্ত চলে যাবেন। আর ওদিকে হচ্ছে 265 একদম আপনার ট পর্যন্ত যাইতে হবে। এরপর আর কিছু ফৌজদারিতে থাকে না। তাহলে দেওয়ানিতে থাকে কিছু? স্যার আমি নরসিংদী জেলা থেকে দেখছি, আসমা আক্তার। আসমা, নরসিংদীতে একজন আবুল খায়ের আছে আমাদের, আর আর একজন শাহ আলম আছে, একজন নূর আলম আছে, একজন তানিয়া হক আছে, একজন সোহাগ আছে, একজন রাজীব আছে। আপনারা 3জন রুমমেট না নরসিংদীর? রায়পুরা বাড়ি আপনার? মনোহর দিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওর বাড়ি রায়পুরা, শিবপুর।
রায়পুরা বাড়ি কার তাইলে? রায়পুরা নাই? রায়পুরা না ফায়ার ব্রিগেড আছে একটা? ও, নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন, ভালো। নারায়ণগঞ্জের আমাদের এখানে যারা আছে নীলজ্জর মতো, আমি তাদের নাম বলতে পারবো না, কারণ এই নাম বলার পরে দেখা যাবে যে খারাপ করছে, ওরা একটা ঝামেলায় পড়ে যাবো। আবার আবার নারায়ণগঞ্জ থেকে দোষ, আবার কারা নারায়ণগঞ্জ আপনারা? এত লোক কেন? সোনারগাঁ থেকে দেখতেছেন। দণ্ডবিধি নিয়ে আমি 20টা প্রশ্ন আশা করি আপনাদের কাছে, অর্থাৎ আমি 2টা সাবজেক্টে ভালো পরীক্ষা দেওয়ার আশা করি আপনাদের। 1 সুনির্দিষ্ট প্রতিকার আইন আর 2 দণ্ডবিধি। 2টাই কি সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন, অর্থাৎ এখানে পেঁচানোর কোনো সুযোগ নাই, শুধু তথ্য। সরাসরি উদাহরণ তুলে দিবে, নাইলে গেজেট তুলে দিবে। আমি বুঝাইতে পারতেছি? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমি দণ্ডবিধি নিয়ে কথা বলে নেই। তাহলে দণ্ডবিধিতে আমার কাছে মনে হয়, যেটা শুরুতেই বলছি, যে একদম 2, 3, 4 থেকে একটা প্রশ্ন হবে। 2, 3, 4 থেকে একটা প্রশ্ন হবে। শিওর থাকেন যে 2, 3, 4 থেকে একটা প্রশ্ন হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। দোষ তারপর হচ্ছে শিওর কইলাম, পরে স্যার প্রশ্নকর্তা শুনে দিল না, একটা ঝামেলায় পড়ে যাবো না? হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। তবে দণ্ডবিধিতে 8 থেকে 52 পর্যন্ত যতগুলো ধারা আছে, মাত্র 2টা প্রশ্ন পাইতে পারেন। 34 থেকে 38-এর মধ্যে একটা প্রশ্ন পাইতে পারেন, আর বাকি সব মিলাই একটা প্রশ্ন পাইতে পারেন। আমি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ এখানে একটু চোখ বুলাইয়া গেলে ভালো, কিন্তু এখানে সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই। তাহলে সিরিয়াসটা হবো কোথায়? প্রশ্ন একটা থাকে না যে সিরিয়াস তাইলে অমুক, এই জায়গায় সিরিয়াস হইতে কর নাই। তাহলে সিরিয়াস হবেন 34 থেকে 38, 107, 108, 109, তারপর হচ্ছে আপনার 115, 16, 17। এরপরে হচ্ছে এর সাথে মিলায় নেবেন 141 থেকে 149। 3টা টপিকস আমি একসাথেই মিলিয়ে পড়াইছি আপনাদের, খাতা খুললেই পেয়ে যাবেন। 3টা টপিকস আমি একসাথে খুলে পড়িয়েছি। আচ্ছা, এরপরে দেখেন আমি যে টপিকসটা পড়িয়েছি একসাথে, আক্রমণ, আঘাত, মারামারি। টাইটেল দিলে ভিডিওগুলো পাবেন আপনারা, আমি যেভাবে বলতেছি এইভাবে সার্চ করলেই পাবেন। আক্রমণ, আঘাত, মারামারি আমি একসাথে পড়িয়েছি না? এই স্লট থেকে একাধিক প্রশ্ন পাবেন, এই স্লট থেকে একাধিক প্রশ্ন পাবেন। তারপর 191, 92, 93 ধারা বলছিলাম, তাই না? আচ্ছা, আমার এটাও গুরুত্বপূর্ণ না দণ্ডবিধিতে। আমি তো বলতেছি মিনিমাম প্রশ্ন, ম্যাক্সিমাম আমার দরকার নাই। অর্থাৎ এই 5 দিনে কিভাবে পাস করা যায় এর একটা ফ্রি টেকনিক দিতে আসছি। হ্যাঁ, তাহলে এই 5 দিনে কিভাবে, এগুলো আমার দরকার নাই। কিন্তু আবারও বলতেছি, আমার দরকার হলো 4র্থ অধ্যায়, 16তম অধ্যায়, 17তম অধ্যায়। অর্থাৎ 4র্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106 ধারার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন দণ্ডবিধির হয়ে যাবে। ফরিদগঞ্জের, আমি আছি চাঁদপুর ফরিদগঞ্জের। বা 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 বা, আরে চাঁদপুরের লোক এত। আচ্ছা, আমার ঝালকাঠির লোক নাই আপনারা কেউ? ভাই ঝালকাঠির একটু যদি কেউ থাকেন একটু আওয়াজ দেন। বরিশালে যদি কেউ থাকেন একটু আওয়াজ দেন। সিলেটের যদি কেউ থাকেন একটু আওয়াজ দেন। ঝালকাঠির তো আমি মাঝে মাঝে দেখি অনেক লোক ঝালকাঠিতে, আবার খুঁজে পাই না। এই যে মাদারীপুর থেকে দেখছে, ভেরি গুড। আহা হা হা। তাহলে হত্যা, নরহত্যা, হত্যা নরহত্যা থেকে একাধিক প্রশ্ন হচ্ছে না? বলেন। তাহলে এখানে 299 থেকে 312 পর্যন্ত যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোর উপরেও একটু কি করতে হবে? চোখ বুলাইতে হবে। আবার আমি একটা ভিডিও দিছি যে একই ধরনের নেচার দেখতে, কিন্তু আসলে নেচার না। একটু বুঝাই হত্যা নরহত্যার এই জায়গাটা হালকা করে। সময় তো নাই আপনাদের, বুঝতেছি, যাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি যে নিন্দনীয় নরহত্যার উপাদান কয়টা? তোমাকে আমি কিন্তু জবাই দিব, বলো কেন? তুমি কি জানো যে দণ্ড দেয় কে, প্রদান করে কে? বলো, দণ্ড প্রদান করে কে? বলো। আদালত। ডিক্রি প্রদান করে কে? আদালত। সেই আদালতের রায় ডিক্রির উপরে আপিল করার একটা সুযোগ দিছে, রিভিশন একটা করার সুযোগ দিছে, রিভিউ করার একটা সুযোগ দিছে। আদালতও ভুল করে, তাই না? নাইলে তো এই সুযোগটা থাকতো না। তাহলে তোমার জজ সাহেব যে সব সঠিক করায় তা কিন্তু না। তোমার জজ সাহেবের কথার উপরেও কি মারা যায়? আপিল মারা যায়। তোমার কথা কি বুঝতে পারতেছ? সে জজ বইলা যে সব সঠিক বলতেছে সেইটা কিন্তু না।
কইবা স্যার আপনি তো হ্যাডাম দেখেন কেন? এমনি ভাই, আমার 2-4টা বন্ধু বান্ধব আছে তো, ওদের সাথে মিশে বলতেছি। তাহলে আমি যেটা বলতে চাইতেছি যে নিন্দনীয় নরহত্যা তখনই হবে যখন আপনি অভিপ্রায় না নিয়ে কাউকে মারবেন। অভিপ্রায় নিয়ে আপনি কাউকে মারলে নিন্দনীয় নরহত্যা। খেয়াল করেন, অভিপ্রায় না নিয়ে যদি আপনি কাউকে মারেন অপরাধ নয়। কত ধারায়? এটা না পারলে ছেসমো, কিন্তু আজকে কিন্তু সত্যি সত্যি ছেসমো। বলেন 83 ধারাতে নাকি 81 ধারাতে নাকি 87 ধারাতে? দিলাম 3টা। হ্যাঁ, অভিপ্রায় না নিয়ে কাউকে মেরে ফেললে অপরাধ হবে না 81 ধারাতে, তাই না? তাহলে অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা হয় কত ধারায়? 299 ধারাতে। আবারও বলতেছি, বলেন কি বলেছি? অভিপ্রায় না নিয়ে কাউকে মেরে ফেললে সেটা 81 ধারায় অপরাধ নয়, আর অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা হয়। বলেন 299। রিল্যাক্স। এখন তাইলে 3টা উপাদানের একটা উপাদান হচ্ছে অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা হয়। দ্বিতীয় কথা বলছে, আঘাতের উদ্দেশ্য নিয়ে বা গুরুতর আঘাতের উদ্দেশ্য নিয়ে যদি কাউকে মেরে ফেলেন তা নিন্দনীয় নরহত্যা হয়। এরকম একটা প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে যে এক মারাত্মকভাবে জখম করে খকে আহত করে 3 দিন পর যদি মারা যায়, সেক্ষেত্রে এটা জখম হবে নাকি নরহত্যা হবে? নরহত্যা হবে না। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে প্রশ্নটা কোত্থেকে হয়েছে বলেন? 299-এর দ্বিতীয় উপাদান থেকে প্রশ্নটা হয়েছে যে আপনার হচ্ছে আহত বা গুরুতর আহত করার উদ্দেশ্য নিয়ে কাউকে যদি মেরে ফেলা হয় সেক্ষেত্রে তার নিন্দনীয় নরহত্যা হবে। আর উদ্দেশ্যটা যদি খুন হয় তাহলে কি হইতো? খুনই হয়ে যেত। আর এখানে উদ্দেশ্যটা কি? নিন্দনীয় নরহত্যা না, উদ্দেশ্য আঘাত, উদ্দেশ্য জখম। আঘাত জখমের উদ্দেশ্য নিয়ে আমি তাকে মেরে ফেলছি, আমার তো অবশ্যই উদ্দেশ্য নিন্দনীয় নরহত্যার নয়, আপনার উদ্দেশ্য খুনের না। আমি বুঝাইতে পারছি? তাহলে অভিপ্রায় না নিয়ে কাউকে মেরে ফেললে 10। এই কারণেই কিন্তু পড়াইতে চাই না, বুঝতে পারছেন? মাথা হ্যাং হয়ে যায় আমারই আপনাদের এইসব দেখলে। রাজ ভাই অনেক ভালোবাসা নেন। কুড়িগ্রামের একজন আছে আমাদের সাথে, দেখাই দিব। ঠাকুরগাঁও আছে একজন। আবার বলি, হ্যাঁ, লেখলে কিন্তু শেষমুখ, কিন্তু একদম কিন্তু শেষমুখ। ওসিনা খাতায় আছে। তাহলে অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে আর উদ্দেশ্য নিয়ে কাউকে মেরে ফেললে খুন। বলেন উদ্দেশ্য নিয়ে কাউকে মেরে ফেললে খুন, অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা। অভিপ্রায় ছাড়া কাউকে মেরে ফেললে অপরাধ নয়, উদ্দেশ্যহীনভাবে কাউকে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা হয়। বলেন হয় না? কথা হয় না? একবার শোনেন, অভিপ্রায় না নিয়ে কাউকে মেরে ফেললে অপরাধ নয় 81। অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে নরহত্যা হয় 299। উদ্দেশ্য নিয়ে কাউকে মেরে ফেললে খুন হয় 300। উদ্দেশ্যহীনভাবে কাউকে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা হয় 299। আর অভিপ্রায় ছাড়া কাউকে মেরে ফেললে অপরাধ নয়। তাহলে এখানে উদ্দেশ্যটা হচ্ছে মোটিভ আর অভিপ্রায়টা হচ্ছে ইন্টেনশন। মোটিভ আর ইন্টেনশন। আমি বুঝাইতে পারছি?
তাহলে আমি তিনটা উপাদানের দুইটা উপাদান বলছি, যে একটা হচ্ছে অভিপ্রায় নিয়ে কাউকে মেরে ফেললে নিন্দানীয় নরহত্যা হয়, আর একটা বলছি কি বলেন, আঘাত বা গুরুতর আঘাতের উদ্দেশ্য নিয়ে যদি কাউকে মেরে ফেলি, তাহলে উদ্দেশ্যটা ফ্যাক্ট, একটা প্রত্যেকটা আইনেরই উদ্দেশ্য ফ্যাক্ট। এখন যদি অপসারণের উদ্দেশ্যে গাছ কাটে তাহলে চুরি হয়, আর যদি ক্ষতি সাধনের উদ্দেশ্যে গাছ কাটে তাহলে কিন্তু অনিষ্ট হয়। বলেন কি বলছি? তাহলে উদ্দেশ্য এখানে একটা ফ্যাক্ট। তাহলে আমি যদি চুরির উদ্দেশ্যে যাই তাহলে এটা কি ডাকাতি হবে? তাহলে আমি যদি ডাকাতির উদ্দেশ্যে যাই এটা কি চুরি হবে? তাহলে আপনাকে মোটিভ অবশ্যই চিন্তা করতে হবে যে আমার মোটিভটা কি ছিল। মোটিভ ছাড়া কিন্তু কোনো অপরাধ আপনি শনাক্ত করতে পারবেন না। তাহলে আমি এখন একটা বলছে যে দেখেন, যে অভিপ্রায় না নিয়ে বা অভিপ্রায় নিয়ে যদি আপনি কাউকে হত্যার উদ্দেশ্যে বা হত্যার অভিপ্রায়ে মেরে ফেলেন, কি বলছে, অভিপ্রায় নিয়ে বা না নিয়ে হত্যার অভিপ্রায়ে যদি কাউকে মেরে ফেলেন, তার মানে আপনি মারার উদ্দেশ্যেই বের হয়েছেন, কিন্তু এই উদ্দেশ্য শব্দের জায়গায় এখানে ব্যবহার হচ্ছে অভিপ্রায়। বলেন কি? তাহলে যদি কাউকে মারার অভিপ্রায়ে মেরে ফেলেন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, আর যদি কাউকে মারার উদ্দেশ্যে মেরে ফেলেন সেটা হচ্ছে খুন। 100% তাই। রিল্যাক্স। আচ্ছা, আমার এগুলা টপিকস না যদিও, তাহলে আমি বলতে চাচ্ছি যে 1 নং ব্যাখ্যাটা কি আছে আপনার এই 299-এর, বলতে পারবেন? এমন এক অপারগতায় ভুগছেন যার মৃত্যুকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে তাকে মেরে ফেললে তা নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে। তাহলে ব্যক্তি এমন এক ধরনের দৈহিক অপারগতায় ভুগছেন যার মৃত্যুকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে তাকে মেরে ফেললে তা নিন্দনীয় নরহত্যা হবে। আমার এইডস হয়েছে, তা আমার এইডস হইলে কি আমার আত্মীয় স্বজন আমার কাছে থাকবে? তাহলে আমার যদি আত্মীয় স্বজন আমার কাছে না থাকে, ডাক্তার আমার দিছে 6 মাস, এখন আমার কষ্ট দেখা ধরেন আমার স্ত্রী সে চিন্তা করতেছে মরবেই তো 2 দিন পর, আল্লাহর মাল আল্লাহ লয়ে যাক, আর লোকটা তো ভালোই ছিল, এতদিন সাথে ছিলাম, মরলেই তো বেশ, সে আমার একটু বালিশ চাপা দিয়ে মাইরা লাইছে। আদালতে যাওয়া হয়েছে, কা হুজুর মিনসের কষ্ট আর আমার সহ্য হয় না, আমি সারা রাত খালি যেরকম খক্কর খক্কর করে কাশে আর কোকায়, তাতে মনে হয় যে এরকম লোক বাঁচায় রাখার কোনো দরকার নাই, মরে গেলেই ভালো। তাহলে ব্যক্তি এমন এক ধরনের দৈহিক অপরাগতায় ভুগছেন তার মৃত্যুকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে তাকে মেরে ফেললে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হয়। তাহলে দ্বিতীয় ব্যাখ্যাটা কি আছে এখানে বলেন তো? এমন এক জখম বা দৈহিক আঘাতের ফলে ব্যক্তির মৃত্যু হয় যা সুনিপুণ চিকিৎসা ও যথাযথ প্রতিকারের মাধ্যমে রোধ করা যেত, যদি তা করা না হয় তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। রিল্যাক্স। তাহলে এইখানে আমি বলতেছি যে এমন এক ধরনের দৈহিক জখমের ফলে ব্যক্তির মৃত্যু হয় যা সুনিপুণ চিকিৎসা ও যথাযথ প্রতিকার করা হলে রোধ করা যেত, যদি তা করা না হয় এটি কি ধরনের অপরাধ বলে গণ্য হবে? আর যদি এটা করা হয়, চিকিৎসাটা যদি করা হয়, তাইলে কিন্তু অপরাধ না। একটু বুঝাইয়া বলবো? তাহলে ক ঝোপের আড়ালে লুকিয়ে আছে, খ তা জানে না। বলেন কি বলেছি? তাহলে গ খকে গুলি করতে বলে এবং খ গুলি করে, ক মারা যায়। খেয়াল করেন এটা। তাইলে যেহেতু জানে না, সে একটা গুলি করে দিয়েছে, এর ফলে মারা গিয়েছে, ধরে নিচ্ছি যে এটা কোনো ধরনের অপরাধ নয়, কারণ আমার আমি অভিপ্রায় নাই, আমার উদ্দেশ্য নাই, আমি অভিপ্রায়হীনভাবে যদি কাউকে মেরে ফেলি সেটা কখনোই অপরাধ হতে পারে না। আমি যদি জানতাম যে উনি আছে তাহলে অপরাধ হবে। রিল্যাক্স।
এখন ক একটি পাখি মনে করে গুলি করে, গুলিটা যায় লাগে হচ্ছে খয়ের গায়ে, তার খ ওইখানে মারা যায়, রক্তক্ষরণের ফলে মারা যায়। সেক্ষেত্রে কয়ের অপরাধটা কি? নিন্দনীয় নরহত্যা করছে। তার মানে তুমি অভিপ্রায় সারা একটা গুলি করছো, এটা একটা মুরগির গায়ে গুলি করতে গেছো, মানুষের গায়ে লাগছে, তাহলে তুমি তারা চিকিৎসা করাবে না? চিকিৎসা না করাইয়ে তুমি ফালাই রাখছো, দেখেই তো সে রক্তক্ষরণে মারা গেছে। তাহলে তুমি যথাযথ প্রতিকার ও সুনিপুণ চিকিৎসা গ্রহণ করো নাই, তাহলে তুমি নিন্দনীয় নরহত্যার অপরাধে দোষী হবা। কিন্তু তুমি যদি ডাক্তারখানায় নিয়ে যাইতে পারে, তাহলে তুমি দোষী সাব্যস্ত হইতে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলা? শিওর বুঝাইতে পারতেছি? তাহলে 3 নম্বরে কি ছিল? বিচলন করুক বা ও মাতৃগর্ভস্থ আগে বলতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মাতৃগর্ভ অবস্থায় কোনো শিশু নিষ্কান্ত হওয়ার সময় বা পরে ওই শিশুটিকে যদি কাউকে মেরে ফেলে, ওই শিশুটি কাউকে মেরে ফেলে না, ওই শিশুটিকে কেউ মেরে ফেললে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। এগুলো পারি না? আচ্ছা, তাহলে এবার আমি 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্ন করতে চাই বাইজিদ ভাইকে। ভালো আছেন? রানা ইসলাম বরিশাল থেকে দেখছেন, বরিশাল সদর, রংপুর থেকে দেখছেন। রাখি লাইভটি শেয়ার করে দেবেন। তুহেল আহমেদ দুলাল ভাই লাইভটি শেয়ার করে দিবেন। গাইবান্ধা থেকে আনাম ভাই লাইভটি শেয়ার করে দিবেন। রাজ ভাই লাইভটি শেয়ার করে দিবেন। ঘোষ নড়াইল থেকে দেখছেন। পাবনা থেকে আনোয়ার ভাই লাইভটি শেয়ার করে দিবেন। লক্ষ্মীপুর থেকে রতন ভাই লাইভটি শেয়ার করে দিবেন। তাহলে প্রথম প্রশ্ন আপনার কাছে, যে নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়? স্যার বলেন, নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর কথা বলছে যে দ্য পেনাল কোড 1860 এর 16তম অধ্যায়ের 300 ধারাকে 2টি মৌলিক খণ্ডে বিভক্ত করা হয়েছে, যার প্রথম খণ্ডে নিন্দনীয় নরহত্যা খুন হবে 4টি ব্যাখ্যা দিয়ে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় খণ্ডে খুন কখন নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে 5টি ব্যতিক্রম বলা আছে। সুন্দর বলছে না? ভালো বলছে না ছেলেটা? মহান আছে। তাহলে দেখেন, তালের মতো কিন্তু আটকায় গেছেন পোস্টে। হ্যাঁ, ওই রকমও না, 4টি ব্যাখ্যায় খুন আছে 300 ধারায়। তাহলে বলতেছি নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়? 4টি ব্যাখ্যায়। আর খুন কখন নিন্দনীয় নরহত্যা হয়? 5টি ব্যতিক্রম। বলেন একবার, বলেন। হয় নাই? এটা বুঝাইতেই পারি না আমি পাবলিকরে। বলেন, নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়? 4টি ব্যাখ্যা। আর খুন কখন নিন্দনীয় নরহত্যা হয়? তাহলে এরকম বলবে, খুন নয়, নিন্দনীয় নরহত্যা কয়টি? 5টি। 5টি। আবার এরকম বলতেছে, নিন্দনীয় নরহত্যা খুন কয়টি? নিন্দনীয় নরহত্যা নয়, খুন কয়টি? 4টি। খুন 4টি আর নরহত্যা 5টি। 4টি ব্যাখ্যা, 5টি ব্যতিক্রম, 300 ধারা। প্রথম খণ্ডে 4টি ব্যাখ্যা খুন, দ্বিতীয় খণ্ডে 5টি ব্যতিক্রম নিন্দনীয় নরহত্যা। রিল্যাক্স। তাহলে খুনের উদ্দেশ্যে খুন করাকে খুন বলে, এটা হলো প্রথম ব্যাখ্যা। কি বলছে বলেন? মেরে ফেলার উদ্দেশ্যে মেরে ফেলাকে খুন বলে। হত্যার উদ্দেশ্যে হত্যা করাকে, তাহলে খুনকে চিনতেছি কি দিয়ে? হত্যা দিয়ে। তাহলে মেরে ফেলার অভিপ্রায় মেরে ফেলাকে, এখন মেরে ফেলার অভিপ্রায় মেরে ফেলাকে তাহলে অভিপ্রায় দেখতে হবে আর উদ্দেশ্য দেখতে হবে, তাই না? সবই এক কথা, এক বুঝুং বাজুং মাইরা লাইতেছে।
তাহলে দ্বিতীয় ব্যাখ্যাটা কি 300 ধারার? তাহলে এমন এক আঘাতের ফলে ব্যক্তির মৃত্যু হয়, ওই মৃত্যুর জন্য এক আঘাতই যথেষ্ট বলে ব্যক্তির জানা আছে। তাহলে এই জানা ছিল, তাহলে বাবা আমার হার্ট দুর্বল, রিংও পরানো, মাঝখানটা ফাড়া, এখন তুমি আমারে জানো যে মোটামুটি এইখানে একটা চেস্ট পাস করলেই আমি মারা যাব, তো তুমি আইসেই কথা নাই বার্তা নাই, তুমি অনলাইন চেস্ট পাস করে দিছো আমারে, আমি ওইখানেই তোমার এক পাস। বিচ্ছিরি একবার ফোন কাইটে দিচ্ছে, আবার একবার ফোন দিবে, এরপর ধমক দিলে বলবে স্যার ভালো না। মানুষ বিজি থাকতে পারে, একটা ফোন কেটে দেয় ব্যস্ততার কারণে, বোঝে না কেন। তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন হয়েছে, একটু বলি। তাহলে একটি আঘাতের ফলেই ব্যক্তির মৃত্যু হবে জানে, এবং জেনে ওই আঘাতের ফলে ক্ষয়ের মৃত্যু ঘটায়, এক্ষেত্রে কত ধারায় অপরাধ করছে? 300 ধারায় অপরাধ করেছে। তাহলে কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে? একদম কিন্তু নাকের উপরে খুশি মারবো, কিন্তু তাও 300 ধারাতে করেছে। তাহলে এই অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে কত ধারাতে? 302 ধারাতে। এখন প্রশ্নটা আইছে একভাবে এইভাবে, পরের বার আসছে কিভাবে দেখেন। পরের বার আসছে যে এক ধরনের দৈহিক অপারগতায় ভুগছে, এক আঘাতের ফলেই তার মৃত্যু হতে পারে, সেটি না জেনে তাকে আঘাত করে এবং এর ফলে কয়ের মৃত্যু হয়। কি ধরনের অপরাধ করেছে? 299 নিন্দানীয় নরহত্যার অপরাধ করেছে। কেন? যেহেতু সে জানে না এক আঘাতের ফলেই তার মৃত্যু যথেষ্ট, এইটা না জেনে সে একটা আঘাত করছে, এই কারণে তার মৃত্যু হয়েছে। যদি জেনে করতো খুন, না জেনে করলে নিন্দানীয় নরহত্যা, দুইভাবেই প্রশ্ন হয়ে গেছে। খারাপ লাগতেছে? মাথার উপরে দিয়ে যায় না বন্ধু? ও আমার লক্ষ্মীপুর থেকে লক্ষ্মী ছেলে রতন দেবনাথ, লাইভটি একটু শেয়ার করে দেন। ইমতিয়াজ, আমি জানি না যে আপনি আমাকে ফলো করেন, এটা আমি বুঝি, পাস করলে রিভিউ দিবেন। ইমতিয়াজ লিখছে হচ্ছে ইমতিয়াজ আহমেদ ভাঙ্গা, ভেঙে চুরে চুরমার, সেন্ডিং লাভ, অনারেবল স্যার, লাভ জাস্ট ফর ইউ। আপনি অনেক স্মার্ট, অনেক ভালো, এবার পাস করে যাবেন। চশমা আরো একটা আছে, অনেক ধন্যবাদ। বলতেছে স্যার আপনার চেয়ে চশমাটাকে সুন্দর লাগে। তিন নম্বরে কি আছে ব্যাখ্যা বাবা? এক আঘাতেই মৃত্যু যথেষ্ট। এক আঘাতেই কি মৃত্যু যথেষ্ট? এমন এক ধরনের আঘাত যাতে এক আঘাতেই স্বাভাবিক মৃত্যুর জন্য যথেষ্ট। বলেন তাহলে বাবা, আমি একটা তরোয়াল দিয়ে মাথায় কোপ মারলে যে তুমি মরবা, এটা আমি জানি না? তোমার পেটের মধ্যে একটা মাথায় যদি আমি গুলি করে দিই, তুমি মরে যাবো, আমি জানি না? আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে এমন এক ধরনের আঘাত যাতে তুমি মরিয়ে যাবো আমি জানি, সেই আঘাতে যদি তোমার মারিয়ে ফেলাই, তাহলে সেটা কি হবে? খুন হবে। এইখানে কিন্তু কোনো অজুহাত খাটবে না। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে এক আঘাতের ফলেই যদি মৃত্যুর হয়, যেমন একটা কামানের গোলা দিয়ে তুমি গুলি করে দিছো, তুমি জানো না কামানের গোলা একটা লোক মারা যেতে পারে? তারপর তরোয়াল চালায় দিছো, জানো না মারা যেতে পারে? তাহলে এক আঘাতেই ব্যক্তির মৃত্যুর জন্য যথেষ্ট হলে তা খুন বলে বিবেচিত হয়। অর্থাৎ এক আঘাত দেখায় রয়, মাইরো না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার না? আমি কিন্তু কোনো মুরগি টুরগি কখনোই না। হ্যাঁ, ওগুলা বুঝি। আমার মুরগি ধরতে রিল্যাক্স।
4 নম্বরে কি আছে আব্বা? অজুহাত, বিনা কারণে। তাহলে বিনা কারণে কাউকে মারলে তাহলে অজুহাত শব্দটাই খুন, মাথায় রাখতে হবে। যা কোনো কিছুর সাথে অজুহাত যুক্ত হইলেই খুন হয়ে যাবে। বলেন, অজুহাত ছাড়া কাউকে মেরে ফেললেই খুন। তার মানে এটা বুঝাইতে চাইছে, দেখেন এই কিলার আছে না, সুপারি লয়, সুপারি, সুপারি মানে টাকা, ছবি দেখা কয় ঠিক আছে হয়ে যাবে, সানডে মানডে ক্লোজ, তারপরের দিন যায় শ্যুট করে দেয় শুটার। ওর সাথে যারে মারতেছে তার কোনো ক্লেশ আছে, দেখেও না, জানেও না, চেনেও না, একদম অজুহাত ছাড়া মাইরা ফেলছে। 20,000 টাকায় একটা এই করছে, 3,000 টাকায় করছে। তাহলে এইটার নাম হচ্ছে অজুহাত ছাড়া কাউকে মেরে ফেলা। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে অজুহাত ছাড়া কাউকে মেরে ফেললে খুন বলে বিবেচিত হয়। 4টা কারণ কি কি দাঁড়াইলো তাহলে বাবা? উদ্দেশ্য নিয়ে, তারপর হচ্ছে জানা আছে, স্বাভাবিক মৃত্যুর জন্য যথেষ্ট, এবং অজুহাত ছাড়া বা বিনা কারণে, অকারণে। রিল্যাক্স। তাহলে 5টা ব্যতিক্রম তো পারেন আপনারা, পারেন না ইনশাল্লাহ? 5টা ব্যতিক্রম দিয়ে খুন থেকে নিন্দানীয় নরহত্যাকে চিহ্নিত করা হয়েছে। তাহলে 5টা ব্যতিক্রম দিয়ে নিন্দানীয় নরহত্যাকে বোঝানো হয়েছে। 5টা ব্যতিক্রম দিয়ে কিন্তু আপনার দণ্ডমূলক নরহত্যাকে বোঝানো হয়েছে। 4টা ব্যাখ্যা দিয়ে কিন্তু খুনকে বোঝানো হয়েছে। আমি বুঝাইতে পারছি মাই ডিয়ার? তাহলে ব্যাখ্যা আছে কয়টা এখানে? 4টা ব্যাখ্যা আছে। আর এক্সপ্লেনেশন আছে কয়টা? না, এক্সপ্লেনেশন আছে, এটা বলে এক্সেপশন। বলেন, এক্সেপশন। এক্সেপশন 5টা আর এক্সপ্লেনেশন 4টা। বলেন, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা 4টা, এক্সেপশন আর এক্সাম্পল, উদাহরণ অনেকগুলো। তাহলে আকস্মিক উত্তেজনায় অজুহাত ছাড়া যদি কাউকে মেরে ফেলেন, এটা কি হবে? খুন। স্যার, অজুহাতের নামই খুন। এর সাথে আকস্মিক উত্তেজনা যা কিছু থাকুক না কেন, এর জন্য ঘাবড়াইয়া গেলে আমি কিন্তু ডরাইয়া যাই। আপনি ঘাবড়াইয়েন না, আপনি ঘাবড়াই গেলে কিন্তু আমি তারা থাকি না। প্রবল আকস্মিক উত্তেজনায় হিতেহিত জ্ঞান হারিয়ে অজুহাত ছাড়া কাউকে মেরে ফেললে খুন হবে। তার মানে অজুহাতের আর এক নাম কি? খুন। আমি বুঝাইতে পারছি স্যার এবার? আচ্ছা, যদি বুঝাইতে পারি খুবই ভালো। এখানে তাহলে 1 নম্বর ব্যাখ্যায় কি আছে বলেন? 5টি ব্যতিক্রমের 1 নম্বর ব্যতিক্রমে কি আছে বলেন? মারাত্মক এবং আকস্মিক উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়ে। বলেন, মারাত্মক ও আকস্মিক উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়ে, মাথা কাজ করে না, মাথা নষ্ট নিয়ে যদি কাউকে মেরে ফেলেন, তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। এখন এইখানে আরও কিছু বিষয় আছে, এই যে আকস্মিক ও মারাত্মক উত্তেজনা 3টে ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ যতই আপনি আকস্মিক মারাত্মক উত্তেজনা দেখান না কেন, 1 নং ব্যতিক্রমের 3টা ব্যতিক্রমে খুন আছে, যে এই তিনটা জায়গায় মারাত্মক আকস্মিক উত্তেজনা দেখানো যাবে না। 1 নং ব্যতিক্রমের কয়টা ব্যতিক্রম আছে? 3টি ব্যতিক্রমে খুন আছে। তাইলে এইভাবে বলা আছে, মারাত্মক ও আকস্মিক উত্তেজনায় প্ররোচিত হয়ে, উস্কানিতে প্রবল উত্তেজিত হয়ে, হিতাহিত জ্ঞান হারিয়ে অজুহাত ছাড়া যদি কেউ কাউকে মেরে ফেলে, সেক্ষেত্রে কি হবে? খুন হবে, তাই না? এটা 1 নং ব্যতিক্রমের 1 নং ব্যতিক্রম। হিতাহিত জ্ঞান হারিয়ে অজুহাত ছাড়া কাউকে মেরে ফেললে খুন। এখন এই অজুহাত শব্দটা যদি যুক্ত না হইতো, তাহলে কিন্তু নিন্দনীয় নরহত্যা হইতো। তাহলে আকস্মিক উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়ে প্রবল উস্কানিতে কেউ কাউকে মেরে ফেললে তা নিন্দনীয় নরহত্যা। আকস্মিক উত্তেজনায় প্রবল উস্কানিতে হিতাহিত জ্ঞান হারিয়ে অজুহাত ছাড়া যদি কেউ কাউকে মেরে ফেলে খুন। আমি কি বুঝাইতে পারতেছি কতটা কাঁচা এবং কাশি? কিন্তু মিল নাই কাঁচার সাথে কাশি।
পড়ে নাই এখনো? এগুলো কতবার পড়াইছি বলেন? কতবার পড়াইছি? পড়াইছি না এগুলা? বলেন পড়াইছি না? কতবার পড়াইছি বলেন? কালকে রাতেও ভিডিও দেখাইছি, তারপরে এখন এই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছেন কেন? আমার কি শরীর না এটা? দরকার নাই এগুলা দোষ, পরে সারের দোষ হবে। বলে বই আর ধরতে ইচ্ছা করে না। হ্যাঁ হ্যাঁ দর্শক, তাহলে 2 নম্বর ব্যাখ্যা ব্যতিক্রমে কি আছে বলেন তো মাই ডিয়ার? সরকারি কর্মকর্তা দায়িত্ব কর্তব্যরত অবস্থায় যদি তাকে আকস্মিক এবং আকস্মিক উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়ে প্ররোচিত হয়ে উস্কানিতে প্রবল উত্তেজনায় সরকারি কর্মকর্তাকে যদি কেউ মেরে ফেলে তা খুন। বলেন কি বলেছি? তার মানে এইখানে সরকারি কর্মকর্তার সাথে কোনো উত্তেজনা দেখানো যাবে না। এইখানে 5 তারিখের পরে এগুলো ভুলে যান। যে কয়জন 5 তারিখের পর দেখাইছে তারা কিন্তু এখন কারাগারে। খেয়াল করছেন এটা? এটা করা যাবে না। সরকারি কর্মকর্তা দায়িত্ব কর্তব্যরত। নাম্বার কই পাইছে? নাম্বারটা তো তার কাছে পাওয়ারই কথা না। পরীক্ষার আগের দিনও ফোন দিবে, স্যার একটু সাজেশনটা দিতেন যদি। দিকে পরীক্ষা কবে? বলে কালকে। এরকম যারা আছেন তারা ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করাচ্ছি, এবং 26 তারিখ থেকে আমাদের ভর্তি চলছে। ভর্তি হতে ফোন দিবেন 01713847150 নাম্বারে। যাই হোক, এখন দিয়েন না। হ্যাঁ না, এখন দেওয়া যাবে না। তাহলে দেখেন, এরকম একটা প্রশ্ন আসছে যে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করতে গেছে আবুল নামীয় এক লোককে, সেই আবুল নামীয় লোকের বদলে কাবুল নামীয় এক লোককে গ্রেপ্তার করতে গেছে। কাবুল প্রবল উত্তেজনায় উস্কানিতে হিতাহিত জ্ঞান হারিয়ে সরকারি পুলিশ কর্মকর্তাকে মেরে ফেলেছে। এটি কি ধরনের অপরাধ বলে গণ্য হবে? খুন বলে গণ্য হবে। কেন আব্বু? ও একটা আইন প্রয়োগ করতে গেছে, তারে এগুলা করেন না। তাইলে আর মন কিন্তু আছে। আমার 2টা কই তাইলে আছে না? ঠিক আছে। তাহলে খেয়াল করেন প্লিজ। তোমার কথা আমি একটিও বিশ্বাস করি না। ম্যাজিস্ট্রেট আসামিকে এই কথা বলায়, আসামি কাঠগড়া থেকে লাফাইয়া পড়িয়া উপরে যা ঝাঁপাইয়া পড়িয়া ম্যাজিস্ট্রেটের কলার চাপিয়া ধরিয়া ম্যাজিস্ট্রেটকে প্রবল উত্তেজনায় ক্রোধ দেখাইয়া হিতাহিত জ্ঞান হারাইয়া পূর্ব পরিকল্পনা ব্যতীত মারিয়া ফেলে। কেন খুন হবে বাবা? এটা হচ্ছে সে সরকারি কর্মকর্তাকে আইনসম্মত কাজে দায়িত্ব কর্তব্যরত অবস্থায় থাকাকালে সেই ঘটনা ঘটাইয়া ফেলিয়াছে। হ্যাঁ, কি একটা কথা। কেউ বিশ্বাস করে? লাফাই হচ্ছে। কত বড় সাহস! আপনি চেনেন, এই জন্যই আদালতে আসি না। আদালতে ভালো লোকের স্থান নাই। মিথ্যা মামলায় আমারে ফাঁসাইছেন, বইলাই দিছে সোয়া। রিল্যাক্স। তাহলে আপনাকে যদি সরকারি কর্মকর্তার দায়িত্ব কর্তব্যরত অবস্থায় মেরে ফেলে, সেটা কিন্তু নিন্দনীয় নরহত্যা। বলেন কি বলেছি? সরকারি কর্মকর্তা দায়িত্ব কর্তব্যরত অবস্থায় আইনত কর্তৃত্ব বলে যদি কাউকে মেরে ফেলে, তা নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হয়। সরকারি কর্মকর্তা যদি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কাউকে মেরে ফেলে, তা অপরাধ নয়। বলেন কি বলেছি?
তাহলে সরকারি কর্মকর্তা দায়িত্ব কর্তব্যরত অবস্থায় কাউকে মেরে ফেললে নিন্দানীয় নরহত্যা হয়। সরকারি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কাউকে মেরে ফেললে অপরাধ নয়। সরকারি কর্মকর্তাকে যদি কোনো পাবলিক মেরে ফেলে দায়িত্ব কর্তব্যরত অবস্থায়, সেক্ষেত্রে তা খুন হয়। সবই কিন্তু সরকারি কর্ম, আবার কর্তা করণ কারক। পুরোটাই করণ কারক। নিপাতনে সিদ্ধ হবে, এটা সম্প্রসারিত ভাব। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ সিদ্ধ। 6 মাসই গেছি, এখন তো আর উপায় নাই রে আবুল হোসেন, আর উপায় নাই। এখন সমাস, ব্যাস, হ্যাঁ, আশ, শ্বাস, নিঃশ্বাস 5 দিনে পাশ করুন। কি পাগলের পাগল এগুলো। মানে স্যার অমুক স্যারে, অমুক স্যার 1500 নাই, আমি আপনার 500 টাকা দেই, আপনি লিঙ্কটা দেন। বল লিঙ্ক নিয়ে হবে কি? বলে আমি পাস করতে চাই। আরে কি খবর, বেখবর একটা। রিল্যাক্স। আত্মরক্ষার অজুহাতে কাউকে মেরে ফেললে খুন। বলেন কি বলেছি এটা? তাহলে আত্মরক্ষার অজুহাতে কাউকে মেরে ফেললে খুন। তাহলে 3টা অপশন কিন্তু পাওয়া গেছি খুনের 3টা। এখানে যতই উস্কানি থাকুক, যতই প্ররোচনা থাকুক, আত্মরক্ষার আপনি পূর্ব পরিকল্পনা নিয়ে প্ররোচনায় পড়ে উস্কানিতে আত্মরক্ষার অজুহাতে কাউকে মেরে ফেলেছেন, সেটা কি হবে? এখন তোমার এলাকায়, তোমার বাড়ি তো রাজাপুর, ধরো আমি রাজাপুরে উঠছি, তুমি আমার ঠিকছে কেন্নই দেছো। কেন্নই দেওয়ার পরে কেন্নু খাইয়ে আমি আমাকে বাড়িতে গেছি। যাওয়ার পরে আমাকে বাড়িতেও তো পোলাপাইন কম নাই, বলতেছে আরে বেটা তোর মতো নরদম আমাকে বংশের না জন্মাইলেই পারতি, যে খাইয়ে এইসো কেন, তাও আবার রাজাপুর বাগড়ি বাজারে। তুই যদি বাইপাসে খাইতে তাও মানা যাইতে, খাইতো বাগড়িতে, তুই আর কোনোভাবে এই জায়গায় থাইস না। এই কেনুর ফেরত যদি তুই আর না দাও, তুই আমাকে বংশের নামটা কাটাই হেলা। আমরা আছি, যা প্ররোচনা পাইছি, উস্কানি পাইছি, উত্তেজনাও পাইছি, তাই না? আমি তো যাইয়া ওরে মাইর হয়েছে কিন্তু 2 ঘন্টা আগে, আবার যাই ওরে একটা দিয়া 22 দিয়ে দিছি। নাম কি? আত্মরক্ষার অজুহাত কাটাইছি, প্রাইভেট ডিফেন্স। ওইটাকে ছিল তখন? ছিল তখন? তো আর প্রাইভেট ডিফেন্স থাকে না। আত্মরক্ষার অজুহাতে কাউকে মেরে ফেলা যাবে না। যদি আত্মরক্ষার অজুহাতে আপনি মেরে ফেলেন, সেটা নিশ্চিত। তাহলে এবার প্রশ্ন করতে চাই, আরিফ চশমা পাল্টান, এটা ভাল লাগে না, দেন ওইটা দেন। আল্লাহ জানে এটা পয়লা চোখ টোক ওঠে কিনা। একদম মাইরা ফেলবো, একদম চুপ। আবার ভুল ধরে, ভুল যার ভিতরে ভুল আছে ভুল ফালাই দিতে হবে, ভুল নাই। তাহলে আমি যেটা বলতে একদম কিন্তু নাকে ঘুষি মারবো, কিন্তু আবার ওরা সাপোর্ট করলে। আইসে একটা উকিল হওয়ার আগে ওকালতি শুরু করতে, এখানে মারবো, এখানে ক্লাস করবে, এখানে হ্যাঁ কে নিয়ে যাবে? শ্মশান পর্যন্ত টানার সময় নাই। তাহলে যেটা বলতেছি আত্মরক্ষা নিয়ে, শেষ করতে দেয় নাই। তাহলে আত্মরক্ষার অজুহাতে মেরে ফেললে কি? আত্মরক্ষার সীমা লঙ্ঘন করে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা। বলেন তাহলে আত্মরক্ষার সীমা লঙ্ঘন করে মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা। আত্মরক্ষার অজুহাতে কাউকে মেরে ফেললে খুন। আত্মরক্ষার স্বার্থে কাউকে মেরে ফেললে অপরাধ নয়। সীমা বলবা তুমি পুকুরের উপরে পাড়া দেওয়ার দরকার ছিল, এখন তুমি দিয়ে ফেলাইছো গলার উপরে পাড়া, তো সীমাটা লঙ্ঘন করে ফেলাইছো। ধরো সে একটা চাকু লই আইছে, তুমি পিস্তল দিয়ে ঠেলা দিয়ে দিছো, যাও ঠিক আছে, WWF
এইটা আত্মরক্ষার সীমা বোঝো নাই? তা তোমার একটা দেশে সোভার, তুমি দেশো দিয়া লেও ঠেলা। এটার নাম কি? আত্মরক্ষার সীমা। তবে সীমা নামে আমি যাদেরকে চিনি তাদের কাছে অনেকের কাছেই টাকা পাই, এবং এরা খুব স্বার্থপর, অ্যাডভোকেট হয়ে যায় তারপরেও টাকা দেয় না। আর এখানে তো নাই সীমা বলে কেউ, এই কারণেই বলতেছি আর কি। আর ওখানে থাকলে আমার কোনো প্রবলেম নাই, বাসা পর্যন্ত আসতে পারবে না। ঠিক আছে, রিল্যাক্স। তাহলে আত্মরক্ষার অজুহাতে, আত্মরক্ষার স্বার্থে কত সেন্সিটিভ বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে আত্মরক্ষার সীমা লঙ্ঘন করে, রিল্যাক্স, এখান থেকে একটা প্রশ্ন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে সরকারি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, তাহলে সরকারি কর্মকর্তা দায়িত্ব কর্তব্যরত অবস্থায় কাউকে মেরে ফেললে, সরকারি কর্মকর্তা যদি কাউকে মারে, আর সরকারি কর্মকর্তা পুলিশ, ম্যাজিস্ট্রেট, তারপর হলো লজিং মাস্টারের তো হবে না, এটা হবে হলো প্রাইমারি স্কুলের মাস্টার, ক্লাস নেওয়া অবস্থায় তারা যদি মাইরা ফেলে। মাস্টারের অনেক ছাত্র দেখেন না, চেয়ার আপনাদের মতো আছে না কিছু ছাত্র, চেয়ার টেয়ার নিয়ে যে একটা চেয়ারের অবস্থায় কি উঠায় ফেলছেন না? আচ্ছা, আর একটা চেয়ার দাঁড়ায় গেছে নিজেই। রিল্যাক্স। এর পরের ব্যাখ্যা বলেন, 3 নম্বর ব্যাখ্যা কি আছে? ব্যতিক্রম, 3 নম্বর ব্যতিক্রম বলেন। ওইটাই বলছি, 5 নম্বরে কি আছে বলেন? আত্মহত্যার, এইটা একটা চমৎকার, যে 18 বছরের, এইটা একটা সাংঘর্ষিক প্রশ্ন আছে। 18 বছরের ঊর্ধ্বে কেউ স্বেচ্ছায় মৃত্যু ঝুঁকি নিলে তা অপরাধ বলে গণ্য হয় না। এখন একটা প্রশ্ন করি, কত বছর বয়সে আত্মহত্যা করা যায়? আত্মহত্যা করার কোনো বয়স নাই। ওরে বাবা, আহা, এইটা ভাল লাগছে। তাইলে খেয়াল করেন, সম্মতি দেওয়া যায় কত বছর বয়সে? 18 বছর। তার মানে 18 বছরের নিচে যারা আছে তাদের যদি মাইরা ফেলতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার অভিভাবকের সম্মতিতে নিতে হবে, তাই না? আর 18 বছরের উপরে যদি কাউরে মাইরা ফেলতে চায়, সেক্ষেত্রে পৃথিবীটা বেদনাময়, একটু বিষ খায় মরে যা। তাহলে আত্মহত্যা ক্ষেত্রে একটা বয়স আছে, 18 বছর। 18 বছরের ঊর্ধ্বে যে কেউ স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারে, আর 18 বছরের নিচে যা আছে সেও স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারে, সমস্যা নাই। আত্মহত্যা করে ফেললেও আত্মহত্যা হয় না, মানে অপরাধ হয় না। কত ধারাতে আত্মহত্যা করে ফেললে অপরাধ নাই? হচ্ছে বলেন 309 ধারাতে, যে আত্মহত্যা করলে কোনো শাস্তি নাই, কিন্তু আত্মহত্যার চেষ্টা, প্রচেষ্টা, উদ্যোগের শাস্তি 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। রিল্যাক্স, এটা আমার টপিকস না। তাহলে আত্মহত্যাকারীর বয়সের উপরে কোনো বালাই নাই, কিন্তু আত্মহত্যাকারীকে যদি আত্মহত্যা করতে সহায়তা করে, সেক্ষেত্রে আত্মহত্যাকারীর বয়স নির্ধারণ করতে হবে। বলেন কি বলছি? সহায়তা করার সময়, সহযোগিতা করার সময়, প্ররোচনা দেওয়ার সময়, প্ররোচনা, সহায়তা, সহযোগিতা করার সময় আত্মহত্যা যিনি করেছেন তার বয়সটা কত, এটা একটা ফ্যাক্ট। যদি পূর্ণবয়স্ক হয়, সেক্ষেত্রে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে না সহায়তাকারী। আর যদি পূর্ণবয়স্ক না হয়, শিশু, উন্মাদ, অপকৃতস্থ ব্যক্তিকে আত্মহত্যার সহায়তা করা হয়, সেক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। যদি সাবালক হয়, 18 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড নাই। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? অনেকে এইটার সাথে মিলায় ফেলে 18 বছরের কথা 83 ধারাতেও আছে দণ্ডবিধির। সম্মতির একটা ব্যাপার, এইটা দিয়ে 83 ধারাতে আছে। তাহলে এরকম ব্যাপার, যে এইরকম একটা ফালতু কোশ্চেন হয়েছে, খেয়াল করেন, যে সহায়তাকারী শাস্তি পাবেন যদি আত্মহত্যাকারীর বয়স হয়
বলেন প্রশ্নটা কি? যদি আত্মহত্যাকারীর বয়স হয় 18 বছরের কম, 18 বছরের বেশি, অন্যূন 18, কোনোটিই নয়। কোনোটিই নয় হওয়া উচিত। এটা কিসের 18 বছরের কম বেশি? আত্মহত্যাকারীর বয়স, যে কোনো বয়সের লোক আত্মহত্যা করতে পারে, তারা সহায়তা করা যায়। আমার প্রশ্নই বোঝেন না, বাসায় যায় ঠান্ডা মাথায় আবার শুনেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আবার প্রশ্নটা করি, আত্মহত্যার সহায়তাকারী শাস্তি পাবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় 18 বছরের কম, 18 বছরের বেশি, অন্যূন 18, কোনোটিই নয়। তাহলে কোনোটিই নয়। যে কোনো বয়সের ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করা হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে। 18 বছরের যদি বেশি হয় সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হবে না। 18 বছরের কম যদি হয় আত্মহত্যাকারীর বয়স, সেক্ষেত্রে সহায়তাকারী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। এরপর আমি আর বুঝাইতে পারবো। তাহলে 18 বছরের ঊর্ধ্বে কেউ স্বেচ্ছায় মৃত্যু ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা আছে। 1860 সালের আইন। আপনারা কি পালকি মুভিটা দেখছেন? পালকি, কান্দে করে পালকি নিয়ে যায়, পালকির সাথে কথা বলে, গান গায় পালকি নিয়ে, দেখেন নাই? পালকিতে একটা মেয়ের পুষ্ট হয়, পুষ্ট হওয়ার পর ওই মেয়েটারে বনবাসে দিয়ে দেয়, মানে তার দ্বীপান্তর, যাবজ্জীবন কারাবাসে দিয়ে দিয়েছে, তুই আর ঘরে আসিস না। এরপর দেখা যায় বৃষ্টি হয়, দরবেশ বাবা হাজির হয়, এই বৃষ্টির ইলাইগা আপনার বিশাল এক ঘনঘটা। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আগের দিনে কুষ্ঠ হইলে, প্লেগ হইলে, এখন যেমন এই সোয়ান ফ্লু, সোয়াট টট হইলে মাইরা ফেলছে না আমাদের উত্তর কোরিয়ার পাগলাটা, এই যে আপনার কিং জং উন মারলো না মাঝখানে, আগুন ধরায় দিল না, ওরকম আগুন ধরানোর ব্যবস্থা ছিল আগে থেকেই। তোমার স্বেচ্ছায় তুমি মৃত্যু ঝুঁকি নিবা, এই কারণে জানো এই রোগটা আর ছড়াইতে না পারে। আর তোমার ছড়া শরীরে পচন, তোমার বাইতে থেকে লাভ কি? তার চেয়ে মইরা যাও বাবা। কুকুর বিড়াল মারে দেখো না, এ নিয়ে কি মামলা করে আপুরা? কারণ বাঁচার থেকে মইরা যাওয়া। এরকম কিছু ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যু ঝুঁকি নিতে পারতেন। আমার ধারণা এইটা এখন আর নাই, এটা এত অমানবিক হওয়া যাবে না। যাই হোক, আমি যতটুকু বুঝাইছি, বুঝলে বুঝলে, না বুঝলে নাই। আমি আজান দিয়ে এলাম, ঠিক আছে? পরীক্ষা হবে, এটা শিওর থাকেন। না গেলে নাই ভাই, সব রিল্যাক্স রিল্যাক্স। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে শিওর থাকেন যে আত্মহত্যার চেষ্টা, প্রচেষ্টা, সহায়তা, প্ররোচনা, 18 বছরের শিশু, তারপর হচ্ছে আপনার অপরিণত বয়স্ক উন্মাদ ব্যক্তি আত্মহত্যার সহায়তা, পরিচালনার চেষ্টা, এই বিষয় থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদের হয়ে যাবে। তাহলে দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তির ধারা কোনটা বলতে পারবেন? 303। তাহলে এটা দিয়ে মনে হয় প্রতি বছরই পরীক্ষায় আসছে, শুধু 23 সাল ছাড়া। আপনাদেরও আসবে 303 থেকে। 23 সাল ছাড়া কিন্তু প্রতি বছরই প্রশ্ন এই ধারাটা থেকে আসছে। আমরা ধরে নিচ্ছি 303 ধারা থেকে আপনাদের প্রশ্ন আসবে। তাইলে আমি একটা পরীক্ষায় এবার একটা কঠিন প্রশ্ন করি আপনাদেরকে, কোন ধারাতে মৃত্যুদণ্ড নাই? 203, 303, 304, 396। এই প্রশ্নটা রিপিট হবে আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ, আমার ধারণা। ওকে, আচ্ছা, যাই হোক, তাইলে আমি হত্যা নরহত্যা নিয়ে আবার ভিডিও দিব। এত ক্লিয়ার হওয়ার আর আমাদের এখন আর দরকার নাই। তাইলে আমি শিওর থাকেন বলতেছি আপনাদেরকে যে 299 থেকে একদম 312 পর্যন্ত 5 থেকে 7টা প্রশ্ন হয়ে যাবে। এই স্লট বাদ দিয়ে কোনো স্লট পড়া যাবে না। এইখানে কোনো ত্রুটি থাকলে তোমরা দণ্ডবিধি আর কিছু পড়ো না। এইখানে যদি তুমি এখনও না বোঝো, তুমি দণ্ডবিধি পড়া বাদ দাও, এইটা আগে বুঝে নাও। এটা ছাড়া পরীক্ষার হলে গেলে কিন্তু বিপদ আছে। তারপর আঘাত, দেখবেন ছক করা আছে, ছকটা, তাহলে আঘাত, ছক, ছক দরকার নেই, ছক থেকে প্রশ্ন হবে না। ছক হচ্ছে আপনার 310, 311তে শাস্তি আছে। ঠগ একটা উপজাতি, একটা জাতি, একটা লুন্ডন জাতির নাম, যারা হচ্ছে আপনার রুমালের সাথে রুমাল পেঁচাইয়া, আপনার রুমালের দুই সাইডে 2টা কয়েন নিয়া, এই যে আমরা এরকম খেলতাম না রুমাল, ওরা করে কি, ওরা এসে আবার আপনার সাথে একটু নাচাগানা করে, আপনার বিশ্বস্ততা অন্তর করে, আপনার হাত পা টেপে বলে, হুজুর আপনার জন্য একটু শারাপ রেখেছি, হুজুর আমার বোন আপনার জন্য অপেক্ষা করছে, হুজুর আপনি আর কি খাবেন, এই কইরা সারা রাত মনোরঞ্জন করে। রাত্রেবেলা পৃথিবীর সবচেয়ে বড়
আপনার হচ্ছে গণহত্যা করছে ঠকদের মধ্যে। গিনিজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড আছে, একজন ঠক 900 লোককে মেরে ফেলছে। এদের জন্য এই কারণে আলাদা দুইটা ধারা রাখা হয়েছে, যে 310, 311। দেখবেন অপরাধী যারা, তারা নিজের দলবাড়ি করতে অপরাধীদের আশ্রয় দেয়। যেমন আমাদের সুন্দরবন, সাতক্ষীরা, ঝিনাইদহ, অমুক দা তমুক দা, দা তারা কি করে অন্য অপরাধীকে আশ্রয় দেয়। এই কারণে খুব লুণ্ঠন করতেছিল ওরা। এত ঝাড়খণ্ডের জঙ্গলে ওদের অবস্থান ছিল, মানে ওইখান থেকে যাইতেই হইতো। তা লুণ্ঠন করতেছিল, তখন বলা হয়েছে যে আপনি যদি ঠক হন, ঠক না শুধু ঠকের সাথে যারা মেলামেশা করবে তারাও ঠক, ঠকের সাথে যারা ওঠা বসা করবে তারাও ঠক। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি ঠকের সাথে মেলামেশা করলেও ঠকের শাস্তি পাবা। এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর আছে মনে হয়, নাই শুধু যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড। এটা আমার এখন রিলিভেন্ট না বাবা। তাহলে আমার মনে হয় দণ্ডবিধির একটা সাজেশন আছে। দণ্ডবিধির সাজেশনটা দেখার আগে 16তম অধ্যায়, 17তম অধ্যায়, 4র্থ অধ্যায় ভালো করে পড়ে নেন। এর মধ্যেই দেখবেন সকল টপিকস আছে। তাহলে ভালো থাকেন সবাই। আর কারো কোনো সাজেশন লাগবে বলেন, দেই? লাগবে? বার কাউন্সিলের একটা সাজেশন দিলে ভালো হইতো। বার কাউন্সিলের কোনো সাজেশন নাই। প্রিভিয়াস প্রশ্ন পড়ে গেলে 3টা প্রশ্ন পাবেন, আর 2টা প্রশ্ন কোথা থেকে আসবে স্যারেরাই জানে, আমি ভালো করে জানি না। আর তামাদি আইন বলে দিয়েছি, সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে দিয়েছি, সাক্ষ্য আইনও মনে হয় বলছি না, সুনির্দিষ্ট বলি নাই। তাহলে সুনির্দিষ্ট আপনার 5, 6, 7, 8, 9, 10, 12, 21, 21 ক 22, তারপর হলো 19, তারপর আপনার 13, 14, 15, 16, 17, তারপরে হচ্ছে আপনার 31, 35, 39, 42, 52, 53, 54, 55, 56, 57, জাস্ট ম্যাক্সিমাম বলছি, বাকিটা তো পড়ে নেবেন। ছোটো সাবজেক্টের সাজেশন আসলে হয় না, ছোটো সাবজেক্ট সাজেশন আকারে আমরা পড়াইও নাই। এখন এত কথার মধ্যে 5 দিনে পাস করার বড় টেকনিকটা আপনাদের বলি ভাইয়া। প্রিভিয়াস বার কাউন্সিলের কোশ্চেন আছে 900, জুডিশিয়ারি কোশ্চেন আছে 400, মোট কোশ্চেন হয় কত? 1300 কোশ্চেনে আপনারা 100তে 80 পাইয়াই খুশি হয়ে যাইতেছেন। তাহলে অ্যাভারেজে আমি ধরতেছি 20 করে ভুল আছে আপনাদের। তাহলে 1300 কোশ্চেনে ভুল আছে কত প্রত্যেকের? 260টা ভুল আছে। এই 1300 কোশ্চেন থেকে 30টা কোশ্চেন হুবহু পাবেন। কিন্তু যদি ওই 260টা আপনার ভুল থেকেই প্রশ্নটা হয়, তাহলে তো তেস মারা সারা মাঠে মারা। অর্থাৎ এই ভুলগুলাকে এখন ঠিক করে নেন। এই ভুলগুলা কেন ভুল হচ্ছে এটা জানার দরকার নেই, খালি অ্যান্সারটা জেনে নেবেন। আর এই 5 দিনে পড়তে চাইলে আপনি নিমাই হয়ে যান। নিমাই বোঝেন? নিম। কারোর সাথে কথা বললেন না, আমার সাথেও না, কারোর সাথে না, গভীর মনোযোগে পড়েন। এতদিন বলছি কিন্তু লাউডলি পড়তে, তাই না? এখন এই 5 দিন পড়তে হবে কি বলেন? গভীর মনোযোগে, একদম চুপচুপ। উপন্যাস যেভাবে পড়ে, তারপর হলো কালে হাত দিয়া যেভাবে পড়ে, ওরকম করে গভীর মনোযোগে পড়বেন। মনে রাখার কোনো দরকার নাই। আর আল্লাহর রাস্তায় বলি, পরীক্ষার আগে কোনো ধরনের আসমানি কিতাব, কোনো ধরনের প্রশ্ন, যদি কোনো কিছু নাজিল হয়, এগুলোর দিকে হাত বাড়ানোর কোনো দরকার নাই। কারণ কোনো আসমানি কিতাব কোনোভাবে কাজে লাগবে না। অসুস্থ মন, দুর্বল মন কিন্তু তারপরও কইবে পরীক্ষার পর, আরে আল্লাহ দেখছো অমুকের হয়েছে, তমুকের হয়েছে, তার হয়েছে আর হয়েছে। আপনি যাদেরকে এরকম আবুল ভাবতেছেন, তারা অবশ্যই লেখাপড়া করে হয়েছে, অন্য কোনোভাবে হয় নাই। ভালো থাকবেন, ভালো রাখবেন।